তো কলকাতার মানুষের কাছ থেকে আমি যেই ভালোবাসা পাচ্ছি সেটা অকল্পনীয়, সত্যিকার অর্থে অকল্পনীয়। যে মেয়েদের প্রত্যেকেই আগুনের ডানা আছে, জীবনের প্রয়োজনে প্রেম এসেছে। পৃথিবীর সকল ভাষার, সকল ভৌগোলিক সীমারেখার, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের ওই একই ক্ষেত্রে একই রকম অনুভূতি কাজ করে। অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কারণ এই জায়গাটায় বসতে অনেকটা টাইম লাগছে, কারণ হচ্ছে আশেপাশের ভিড় কিছুতেই কমছে না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের প্রবল তুমুল জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। হাত ব্যথা করছে না? নিশ্চয়ই করছে, না করার তো কোনো কারণ নাই, অবশ্যই করছে। কারণ আমি বইমেলা ঢুকেছি সম্ভবত 3:15-তে, এখন বাজে অলমোস্ট 8টা, মানে 4 ঘন্টা 45 মিনিট আমি টানা অটোগ্রাফ দিয়েছি। এত পরীক্ষাতেও এত লিখতে হয় না। না, 4 ঘন্টা 45 মিনিট, বাট আমি কষ্ট হয় না তা না। আমি ইনফ্যাক্ট আমি একটা সময় অসুস্থ হয়ে গেছিলাম, পরে আবার মাথায় চোখে মুখে পানি টানি দিয়ে তারপরে আবার বসেছি। কারণ হয় কি, ধরেন ব্যাপারটা এরকম যে 1টা বছর ধরে তারা অপেক্ষা করে পাঠকরা, এবং কেউ বলছে আমি 800 কিলোমিটার দূর থেকে আসছি, কেউ 200 কিলোমিটার 300 কিলোমিটার দূর থেকে এসছে। একজন বলেছে আমি মানে থাকার জায়গা নেই, সে নাকি কোনো একটা আশ্রমে থাকবে রাতে, এবার পরদিন চলে যাবে। এখন যখন এই কথাগুলো মানুষ বলে না, তখন আপনি খুব স্বাভাবিকভাবেই, মানে আপনি খুব স্বাভাবিক একজন মানুষ হলেও আপনি অনুভূতি তাড়িত হবেন যে এই মানুষটা আপনাকে ভালোবাসছে আপনার লেখার জন্য, আপনার একটি সান্নিধ্য পাওয়ার জন্য। সেই সান্নিধ্যটুকুর জন্য যদি আপনার একটু কষ্ট হয়, সেটাকে আসলে কষ্ট হিসাবে দেখার কোনো সুযোগ থাকে না। এবং আমি মনে করি যে প্রত্যেকটি সৃষ্টিশীল মানুষ চায় তার কাজ অসংখ্য মানুষের কাছে পৌঁছাক এবং তাদের দ্বারা অ্যাপ্রিসিয়েটেড হোক, এবং এটি যখন হয় তখন সে অনুপ্রাণিত বোধ করে। আর সৃষ্টিশীল কাজে অনুপ্রেরণা খুব দরকার। আমি দেখছিলাম যে আপনার দুটো বই বেরিয়েছে, তো বইগুলো কী নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, এখানে অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে আগুন ডানা মেয়ে, আর অন্যধারা থেকে প্রকাশ হয়েছে তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে, দুটোই উপন্যাস এবারের বইমেলায়। আগুন ডানা মেয়ে হচ্ছে একটি মেয়ের গল্প, যেটাকে আপনি ইংরেজিতে বললে হয়তো বুঝতে পারবেন এরকম, যে দ্য গার্ল উইথ উইংস অফ ফায়ার, যে মেয়েটির আসলে আগুনের ডানা। ওটা তো সব মেয়েদেরই থাকে। অবশ্যই থাকে, তো সেই মেয়েটা জানে কিনা যে তার আছে। থাকা এবং জানা দুটো আলাদা ব্যাপার। আমাদের অনেকেরই হচ্ছে অনেক অসম্ভব কিছু করার ক্ষমতা থাকে, তো আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ধরনের এই অসম্ভব শক্তিশালী দিক আছে, কিন্তু সেটা আমরা জানি কি না যে কোন জায়গাটা আমার, সেটা গুরুত্বপূর্ণ। যে মেয়েদের প্রত্যেকেই আগুনের ডানা আছে, কিন্তু সেই মেয়েটি জানে কি না। যদি সে জানতোই, তাহলে আমরা চারপাশে যেই ধরনের বাস্তবতা দেখি, সেই ধরনের বাস্তবতার মুখোমুখি হয়তো তাদের হতো না। আগুন ডানা মেয়ে আসলে সেরকম ধ্বংসস্তূপে, মানে পুড়ে যাওয়া ছাইয়ের ধ্বংসস্তূপ থেকে আগুনের ডানা নিয়ে পুনর্জন্ম ঘটা এক নারীর গল্প, যিনি জীবনকে জয় করতে পেরেছিলেন। আর তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে এটি একটি প্রেমের উপন্যাস বলা চলে, সঙ্গে একটু রহস্য থ্রিল আছে, মনস্তাত্ত্বিক কিছু ব্যাপার আছে, সম্পর্কের বিশ্লেষণ আছে, এই তো। প্রেমের মানে আপনার, আমি যা লেখা দেখছিলাম তাতে প্রেম একটা খুব মুখ্য জায়গা নেয়, তো কেন? মানে না, এটা একটা ভুল ধারণা। মানে এটা হয় কি, আমি আমার গল্পে জীবনের প্রয়োজনে প্রেম এসেছে। আমার গল্পের মূল উপজীব্য আমি সবসময় বলি যে আমি জীবনের গল্প, গল্পের জীবন বলি। এখন জীবনে অন্যান্য সকল অপরিহার্য কিংবা অতি প্রয়োজনীয় অনুষঙ্গের মধ্যে প্রেমও একটি। সো প্রেম খুব স্বাভাবিকভাবে আপনার জীবনের যে কোনো গল্পে প্রেম থাকবেই, কিন্তু আমার গল্পে কখনো ওই প্রেমের প্রয়োজনে জীবন আসেনি, জীবনের প্রয়োজনে প্রেম এসেছে। এখন এটির ক্ষেত্রে যেটি হয় যে হয়তো আমি এখানে আমি একটু বলি যে আমি হয়তো কখনো কখনো আমার উপন্যাসের নামগুলো এমনভাবে লিখি মানুষ অনেকে না পড়ে ভাবেন যে এটি সম্ভবত নিখাদ প্রেমের উপন্যাস। যেমন ধরেন এবারে যে উপন্যাসটি আমি লিখেছি তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে, নামটি শুনেই কিন্তু আপনার, তো আমি এটা উপন্যাসের ভূমিকায় আমি লিখতে চাইছিলাম খাঁটি প্রেমের গল্প, কিন্তু খাঁটি সোনায় যেমন ভালো গহনা হয় না, তাতে খানিক খাদ থাকতে হয়, তেমনি খাঁটি প্রেমের গল্পেও খানিক অপ্রেম না থাকলে তা ঠিক খাঁটি প্রেমের গল্প হয়ে ওঠে না।
ফলে এই গল্পেও সেই খাদ হিসেবে একে একে এসে আবির্ভূত হলো নানা অপ্রেম, তাতে প্রকট হয়ে উঠল রহস্য, রোমাঞ্চ, অন্তর্ঘাত, থ্রিল, মনস্তত্ত্ব, সঙ্গে হঠাৎ বজ্রাহত হয়ে থাকার মতো অভাবনীয় সব আবিষ্কারও। লেখা শেষে মনে হলো এই সব খাদের কারণে গয়না মজবুত হয়েছে, কিন্তু সুন্দর হয়েছে কিনা সেই বিচার পাঠকের। প্রিয় পাঠক, তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে এক রহস্যময় প্রেমের গল্প, সেই গল্পের ভুবনে প্রেম ও রহস্যপ্রিয় পাঠকদের স্বাগত। তার মানে এটা আসলে নিখাত প্রেমের উপন্যাস না, এত নামটা শোনার পরও কিন্তু মনে হওয়া উচিত যেটা একটা প্রেমের উপন্যাস। একইভাবে আমার আরও কয়েকটি উপন্যাস আছে, যেমন তোমার নামে সন্ধ্যা নামে, শুনেই হয়তো মনে হতে পারে নিখাত প্রেমের উপন্যাস, প্রিয়তম অসুখ সে, বাট এগুলো কোনোটাই নিখাত প্রেমের উপন্যাস না, বরং আমার কাছে মনে হয়েছে এগুলোতে প্রেম খুব অনুল্লেখযোগ্যভাবে এসেছে, কিন্তু অনুল্লেখযোগ্য কিন্তু অপরিহার্য হয়েছে। তো দ্যাটস ইট। সেটা কি নিজের জীবন থেকেই কিছুটা ইন্সপায়ার হয় মাঝে মাঝে? লেখক যখন লেখেন তিনি তার উপলব্ধি ও অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, সংবেদনশীলতা এগুলোর মধ্য দিয়ে তিনি লেখেন। এখন উপলব্ধি কি, তিনি যে এই ঘটনাটা অনুভব করেন সেই ঘটনাটা অন্য আরেকজনের জীবনেও যখন ঘটে সেটিকে তিনি অনুভব করেন। ঠিক আছে, ধরেন পৃথিবীতে কিছু সার্বজনীন অনুভূতি আছে। আমরা যখন কাউকে ভালোবাসি, সেই ভালোবাসার মানুষটার জন্য আমাদের যে ডিজায়ার কাজ করে, যে হাহাকার কাজ করে, পৃথিবীর সকল ভাষার, সকল ভৌগোলিক সীমারেখার, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের ওই একই ক্ষেত্রে একই রকম অনুভূতি কাজ করে। আমরা দুঃখ পেলে, ঘৃণা পেলে যে অনুভূতি হয় সেটা পৃথিবীর সকল ভাষার, সকল ভৌগোলিক সীমারেখার, সকল ধর্মের মানুষের একই অনুভূতি কাজ করে। তার মানে আপনি যদি আপনার জীবনের এই ধরনের অনুভূতিগুলোকে শতভাগ শুদ্ধতার এবং তীব্রতার সঙ্গে অনুভব করতে পারেন এবং সেটি প্রকাশ করতে পারেন, তাহলে সেটি পৃথিবীর যে কোনো মানুষকে ছুঁয়ে দিতে সক্ষম। সুতরাং আমি বলি যে আমি জীবন ও জগৎ, মন ও মানুষকে উপলব্ধি করার চেষ্টা করি। সেটি আমার চারপাশের জীবন ও জগৎ হতে পারে, আমার চারপাশের মন ও মানুষ হতে পারে, আমার জীবন ও জগৎও হতে পারে, আমার মন ও মানুষও হতে পারে। সেগুলোর পর্যবেক্ষণ, সংবেদনশীলতা দিয়ে অনুভব, এগুলোর নির্যাসের ফলশ্রুতি হচ্ছে আমার লেখা। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সঙ্গে আসলে কঠিন, তবে আমার মনে হয় যে ফিলিং অফ ফুলফিলনেস, পরিপূর্ণতার অনুভূতি। আর পরিপূর্ণতার অনুভূতির সঙ্গে একটা আরেকটা ব্যাপার আছে, তীব্র হাহাকার যার বিপরীতে তীব্র পরিপূর্ণতা। ভালোবাসা মানে হচ্ছে তীব্র হাহাকার, তার বিপরীতে পরিপূর্ণ প্রাপ্তি বা পরিপূর্ণতার অনুভব। কলকাতার প্রতি প্রেম কতটা তীব্র? ভীষণ তীব্র, ভীষণ ভীষণ। এর পিছনে কোনো কারণ, বিশেষ কারণ? অবশ্যই কারণ হচ্ছে ঢাকার পরে কলকাতা আমার সবচেয়ে প্রিয় শহর, কারণ কলকাতা তো ঢাকার মতোই, মানে আরেকটা হচ্ছে ভাষা, আরেকটা হচ্ছে মানুষ। তো কলকাতার মানুষের কাছ থেকে আমি যে ভালোবাসা পাচ্ছি সেটা অকল্পনীয়, সত্যিকার অর্থে অকল্পনীয়। তো যখন আপনি কোথাও ভালোবাসা পাবেন তখন আপনার কি সেই দুঃসাহস কিংবা সেই ক্ষমতা কখনো থাকার সুযোগ আছে যে আপনি তাকে ভালো না বেসে পারবেন? পৃথিবীতে ভালোবাসার চেয়ে এরকম বিশুদ্ধতম বিষয় তো আর নাই। সুতরাং তারা আমাকে যে ভালোবাসা দিয়েছে তার বিনিময়ে তাদেরকে ভালো না বেসে তো থাকা যায় না। বইমেলা ছাড়া কলকাতায় আসা হয় খুব কম। আমি আসলে প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ, আমাকে প্রচণ্ড ব্যস্ততম থাকতে হয়, খুব কম। বা আসলেও সেটা কোনো কনফারেন্সে বা সেমিনারে এরকম, বাট কখনো কোনো মানে উপলক্ষ ছাড়া আসা হয়নি। এই জনপ্রিয়তার আগে মানে কলকাতায় ঘোরা বা এখন এসে কি, এখন তো মনে হচ্ছে না সম্ভব, কারণ আমরা যেখানটা বসে আছি আশেপাশে আরও লোকজন ঘিরে আছেন এবং সেখানে সিকিউরিটিও রাখতে হয়েছে, কারণ যে কোনো সময় এই টেবিলটা ভেঙে এপাশে চলে আসতে পারে। তো এই জনপ্রিয়তার পরে কি কলকাতায় এসে আর ঘোরা হয়? টু বি অনেস্ট খুবই কম। কারণ হচ্ছে আমাকে কলকাতায় যখন আমি আসি ধরেন বইমেলার সময়, তো এই সময়টা এবারই প্রথম যে বাংলাদেশ বইমেলার সঙ্গে ডিরেক্টলি ক্ল্যাশ করেন এই ডেটটা। কারণ জানুয়ারির 31 তারিখে সম্ভবত আপনাদের বইমেলা শেষ, আমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু, কিন্তু প্রতি বছর ওভারল্যাপ হয়ে যায় ডেটটা। তো যার ফলে আমি 4 দিন বা 5 দিনের জন্য এসে আবার মানে এয়ারপোর্ট থেকে নেমে আমি বইমেলায় চলে আসি, আবার এয়ারপোর্ট থেকে আমি ঢাকায় চলে যাই, বিকজ ঢাকায় পাঠকরা অপেক্ষা করতে থাকেন। তো ওখানে গিয়ে আমাকে, যার ফলে কী হয় যে ধরেন এখানে বইমেলায় আমি যেটা আপনি দেখেছেন যে রাত 9টা-10টার সময় হয়তো আমি এখান থেকে বেরোচ্ছি, গিয়ে হোটেলে পৌঁছে 11টা-12টা, এরপরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে 2টা, 3টা, 4টা বেজে যায়। তখন কি হয়, পরদিন আবার
ঘুম থেকে উঠে রেডি হয়ে আস্তে আস্তে বইমেলার সময় হয়ে যায়। সো আসলে সময় হয় না। এইটা হচ্ছে বাস্তবতা, আসলে হয় না, সত্যিকার অর্থে হয় না। আচ্ছা, আপনি কি বইমেলা থেকে কিছু বই কিনেছেন? আমি এখনও বের হওয়ার সুযোগ পাইনি। আমি যেদিন যাব কিনেছি, এর মধ্যে আমি 2 দিন কিনেছি। আপনি কি ধরনের বই পড়তে পছন্দ করেন? আমি সর্বভুক টাইপের লোক। সব ধরনের বই। আমার হচ্ছে মানে স্পেশালি হচ্ছে ধরেন বয়সের সঙ্গে সঙ্গে অনেক ফারাক হয়। একসময় থ্রিলার খুব পছন্দ করতাম, তারপরে এসে হয়তো একটু মনস্তাত্ত্বিক ফিকশন আমার পছন্দ, রহস্য রোমাঞ্চ পছন্দ। কিন্তু তারপরে এসে এখন আমি দেখি যে আমার অনেক ইতিহাসের প্রতি অনেক আগ্রহ বেড়েছে, অ্যানথ্রোপোলজির উপর অনেক আগ্রহ বেড়েছে, আর্কিওলজির প্রতি আগ্রহ বেড়েছে, একই সঙ্গে রাজনীতির প্রতিও আগ্রহ বেড়েছে। রাজনীতি, ডিপ্লোম্যাসি, আমি গ্লোবাল পলিটিক্স নিয়ে আমার খুবই আগ্রহ। আমি বিভিন্ন সময়ে মানে অনেক আগ্রহ পড়ার চেষ্টা করি। আগামী কি বই আসছে? কেবল তো শেষ করলাম, মানে আমি প্রায় বছরে 7 মাস আমি মোটামুটি গৃহবন্দী থাকি, ঘর থেকে বের হই না। কারণ এই যে আমাকে লিখতে হয়। আমি লেখালেখি আমার একমাত্র পেশা, আমি কিন্তু অন্য কিছু করি না। ফুল টাইম প্রফেশন আমার লেখা, এবং আমার বইগুলো দেখবেন অনেক বড় বড়। সুতরাং এই বই তো আর লিখতে আমাকে দীর্ঘ সময় দরকার হয়। সো এই দীর্ঘ সময়টা আমি যখন লিখি তখন আমি আসলে একদম আইসোলেটেড হয়ে যাই সব কিছু থেকে। সো এটা খুব একদিকে খুব টায়ারিংও। এটা আসলে প্রথমত আপনি ভালো না বাসলে কাজটা করতে পারবেন না এভাবে। এটা অনেকটা ধ্যানমগ্নতার মতো, একদম নিরবিচ্ছিন্ন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিরবিচ্ছিন্ন লিখতে হয়। আর তারপরে যেটা হয় যে ওইটা যখন শেষের দিকে তখন তো খুব টায়ারিং লাগে, শেষ হয়েছে, একটা রিলিফ দরকার। তো আপাতত কিছুদিন একটু মানে আলটিমেটলি ফেব্রুয়ারি মাসটা তো বইমেলাতেই যাবে, তারপরে মার্চ এপ্রিল দেখা যাবে। সেটা সিক্রেট, তাই তো? না, সিক্রেট না, এখন কিছু ভাবিনি, আমি আসলে এত প্ল্যান করে কিছু করি না। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের 21-এর যে বইমেলা হয় তার যে স্পিরিট আর কলকাতা বইমেলার যে স্পিরিট, কোথাও কি কলকাতা বইমেলা সেই স্পিরিটের কাছে পিছিয়ে আছে বলে আপনার মনে হয়? না না, আমার কি এটা মনে হয় না। আমার বরং মনে হয় যে মোরাললেস সেম। হ্যাঁ, মোরাললেস সেম। তবে কলকাতা বইমেলাটার এনভায়রনমেন্টের মধ্যে একটা ফেস্টিভ মুড আছে, মানে একটা উৎসবের ব্যাপার আছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের বইমেলায় সেই নানা কারণেই সেই মুডটা আসলে নেই, এবং এটা যদি করা যেত দেন এটা খুব ভালো কিছু, আমার কাছে মনে হয় যে খুব ভালো হতো আর কি।